10 বছর পর, 10 বছর, সবে মাত্র দুটো শব্দ, কিন্তু সময়ের গায়ে লেগে আছে অসংখ্য ঋতু, অসংখ্য সকাল সন্ধ্যা স্মৃতি। কতগুলো দিন, কতগুলো সপ্তাহ, কতগুলো মাস গড়িয়ে গেছে, তার আর হিসাব রাখে না আরশান। বছরগুলো ধীরে ধীরে বালুর মতো হাত ফসকে গিয়েছে। প্রথম দিকে সে প্রতিটি দিন গুনত প্রথম বছর, দ্বিতীয় বছর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোনার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। সাজের আর খোঁজ মেলেনি। সে কি অবস্থায় আছে, কি করছে, কিছুই জানে না আরশান। এখনও আরশান কানাডাতেই আছে। এর মাঝে দুইবার বাংলাদেশে ফিরেছে আরশান। প্রতিবারই তার ভেতর এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠত। হয়তো কোথাও পেয়ে যাবে, হয়তো সাজ আরশান ভাইয়া বলে দৌড়ে ওর কাছে আসবে। কিন্তু না, সাজ আর আসেনি। প্রতিবারই ফিরে এসেছে হতাশা নিয়ে। কানাডায় ফিরে গিয়ে প্রতিবারই সে নিজেকে প্রশ্ন করেছে, সাজ কোথায় গেল, কোন শহরে, কার সঙ্গে আছে। আরশান চেষ্টা করছে বোঝার, কিন্তু উত্তর মেলেনি। তার ভেতরে শূন্যতা জমে গেছে। কারো অদৃশ্য হাত তার বুকের ভেতর থেকে কিছু কেড়ে নিয়েছে, যার ফাঁকা জায়গা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। রাতগুলো সবচেয়ে বেশি কঠিন। কাজের ব্যস্ততা দিনে তাকে কিছুটা ভুলিয়ে রাখে, কিন্তু রাত নামলেই মনে পড়ে যায় সাজের কথা। আরশান মাঝে মাঝে নিজের জীবন নিয়েও অবাক হয়। এত বছর কেটে গেছে, অথচ এই একটা প্রশ্নের উত্তর সে এখনও পায়নি। সাজ কোথায় যেতে পারে? সে কি ভালো আছে? 10 বছরের ফাঁকে অনেক কিছু বদলে গেছে, পৃথিবী, শহর, মানুষ। কিন্তু বদলায়নি শুধু একটা জিনিস, সাজের জন্য আরশানের অপেক্ষা। সেই অপেক্ষা হয়তো এখন আর তেমন প্রকাশ্য নয়, কিন্তু তার ভেতরের গভীরে এখনও জেগে আছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল অ্যালার্ম। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করল আরশান। ঘড়ির কাঁটায় তখন ভোরের আলো ঠিক পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু কানাডার বসন্তের সকাল ইতোমধ্যেই জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। শূন্য নীরবতা ফিরল ঘরে। কিন্তু একবার জেগে গেলে আরশানকে বিছানায় রাখা কঠিন। সে ধীরে ধীরে উঠে বসল, কপালে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। চোখের পাতায় এখনও রাতের ঘুমের ভার, অথচ মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। মাঝে মাঝে ভোরবেলা এই নীরবতার মধ্যে তার মনে হয় জীবনটা অনেকগুলো ভাগে কেটে গেছে। পেছনেরটা যেখানে ছিল উষ্ণতা, হাসি আর কিছু মুখ, আর এখনকারটা যেখানে আছে সে একা, কিন্তু নিজেকে ব্যস্ত রাখার কৌশল রপ্ত করেছে। একটা লম্বা শ্বাস নিয়ে বিছানা ছাড়ল সে। বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ছুঁয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই স্পোর্টস শু পরে বেরিয়ে পড়ল জগিংয়ের জন্য। ঘর থেকে বেরিয়ে আসতেই ঠান্ডা হাওয়ার সঙ্গে চেরি ব্লসমের সুগন্ধ তার নাকে এসে লাগল। পুরো রাস্তার দুপাশে জুড়ে হালকা গোলাপি আর সাদা ফুলের মায়াবী ছায়া। চেরি ব্লসমের মৌসুম এখন কানাডায়। বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা গোলাপি ও সাদা পাপড়ি। কিছু মাটিতে গড়িয়ে পড়েছে, কিছু তার কাঁধে এসে থামছে। জগিং ট্র্যাক দিয়ে দৌড়াতে দৌড়াতে হালকা উষ্ণ শ্বাসে ফুলের গন্ধ ভরে যাচ্ছে বুক। এই সময়টা আরশানের প্রিয়। ভোরের আলো, পাখির ডাক, আর চারপাশে নীরবতা, যেটা তার মনকে শান্ত করে। তবে কোথাও একটা অজানা শূন্যতাও থেকে যায়, এই দৃশ্যটাও যেন অসম্পূর্ণ। জগিং শেষে বাড়ি ফিরে এলো সে। বাড়িটা নতুন। জাইরান আর নির্ভানের পাশেই একটা সুন্দর ডুপ্লেক্স কিনেছে আরশান। তিনজনের একটা খুব ভালো বিজনেসও আছে এখন। সেটার ম্যানেজমেন্টে বেশ ব্যস্ত থাকে। ভেতরে ঢুকে সরাসরি শাওয়ার নিল। শাওয়ার শেষে শরীরে শুধু সাদা টাওয়াল জড়ানো। পানি এখনো ফোঁটা ফোঁটা করে চুল থেকে গড়িয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ, দৃঢ় চওড়া বুক আর পেটের সামন ভাবে কেটে যাওয়া অ্যাপস। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার চালালো। গরম বাতাসে ঝাপটায় চুলের ভেজা গন্ধ ছড়িয়ে পড়ল। টাওয়াল সরিয়ে কালো ট্রাউজার আর সাদা টি শার্টটা পরে নিচে নেমে এলো কিচেনে। ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করলো। ফ্রাইং প্যানে তেলের গন্ধ ভাসতেই রান্নাঘর উষ্ণ হয়ে উঠল। অমলেট বানালো, টোস্টে মাখন মাখলো আর নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি ঢাললো। একা থাকার অভ্যাসে এখন রান্নাটা সে বেশ ভালোই রপ্ত করে ফেলেছে। খাওয়ার সময় একবার জানালার বাইরে তাকালো আরশান। চেরি ব্লসমের পাপড়ি তখনও বাতাসে নেচে নেচে পড়ছে। খাওয়া দাওয়া শেষে আবার উপরে গিয়ে পুরোপুরি রেডি হলো।
সাদা শার্টের ওপর ব্ল্যাক স্যুট জ্যাকেট, বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু বোতাম থামলো মাঝপথে। মনে হঠাৎ ভেসে উঠল, আমার সাজ এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। অবচেতনই মনে প্রশ্ন জাগল, দেখতে কেমন হয়েছে এখন? 10টা বছর কেটে গেছে। তখন তো ছোট ছিল, ছোট্ট একটা মেয়ে, চোখের স্বপ্ন, ছোট্ট মুখে সরল হাসি। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, অনেক পরিণত হয়েছে। আরশানের হাত ধীরে ধীরে গালের উচ্চতায় উঠল। এতটুকু? মনে মনে হাসল আরশান, তারপর হাত গলার কাছে তুলল। না, হয়তো এতটা। শেষে বুক পর্যন্ত নামালো হাত। নাকি এতটা? এক মুহূর্ত থেমে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো আরশান। আয়নার ভেতর মানুষটা গম্ভীর, কিন্তু চোখ এক অদ্ভুত কমলতা ভাসছে। নিজের এই অদ্ভুত আচরণে সে হালকা হাসল বটে, কিন্তু হাসির আড়ালে একটা গভীর কৌতূহল লুকানো। 10 বছর পর সাজ দেখতে কেমন হয়েছে? তার জীবন কেমন এখন? সাজ কি এখনও মনে রেখেছে তাকে? হয়তো রেখেছে, হয়তো নয়। গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজা লক করল আরশান। গ্যারেজে ঢুকে চকচকে ব্ল্যাক মার্সিডিজ গাড়ির দরজাটা খুলে বসে পড়ল সিটে। গাড়ি ধীরে ধীরে গ্যারেজ থেকে বের হয়ে মূল রাস্তায় উঠল। সামনের দিকে নির্ভানের বাড়ির সামনে গাড়িটা থামালো সে। তারপর গাড়ির গ্লাস নামিয়ে দিল। সামনে তাকিয়ে দেখল দরজা ফট করে খুলে গেছে। নির্ভানের মা হাতে একখানা জুতা নিয়ে নির্ভানের পেছনে তেড়ে আসছেন। নির্ভানের হাতে তখনও আধ খাওয়া পাউরুটি, মুখে অপরাধীর মতো ভয়ার্ত চাহনি, আর পা তো বিদ্যুৎ গতিতে চলছে। নির্ভান দৌড়ে সরাসরি আরশানের গাড়ির দিকে এলো। এখন এটাই তার নিরাপদ আশ্রয়। দরজা খুলে এক লাফে বসে পড়ল সিটে। হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চল দোস্ত। জায়রান আসবে, ওর জন্য অপেক্ষা করবি না? নির্ভান পিছনে তাকিয়ে নিশ্চিত করল যে তার মা এখনও বাইরে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। তারপর সে গম্ভীর মুখে বলল, আরে ও পরে চলে আসবে, আগে আমার জীবন বাঁচানো ফরজ, তুই তাড়াতাড়ি চল। আরশান হাসি চেপে গিয়ার বদলালো। সকালের নরম আলো ঘরের ভেতর ঢুকে পড়েছিল পাতলা সাদা পর্দা ভেদ করে। টেবিলের ওপর রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে এলিশা হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করল। চোখ কসলাতে কসলাতে আবার নরম চাদরের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাথার ভেতর ভাবনা, আরও 5 মিনিট ঘুমাই, তারপর উঠব। কিন্তু 5 মিনিট মুহূর্তেই 1 ঘন্টায় বদলে গেল। দ্বিতীয়বার চোখ খুলতেই সে হকচকিয়ে উঠে বসল। দেয়াল ঘড়ির কাঁটা দেখে বুক ধক করে উঠল। দেরি হয়ে যাচ্ছে। ফটাফট চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টেনে টেনে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুতে ধুতে মনে মনে নিজেকেই বকতে লাগলো, এলিশা, তুই কোনোদিনও সময় মতো উঠবি না, এটা নিশ্চিত। ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো। ওর কাঠবিড়ালি ছোট্ট বাদামি রঙের, নাম ফ্রুটি, বারান্দার রেলিংয়ে বসে লেজ দুলিয়ে তাকিয়ে আছে। এলিশা হাত বাড়িয়ে ফ্রুটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ফ্রুটি কিসকিস করে যেন অভিমান জানালো, এত দেরি করে উঠলি? এলিশা নিচে নামতেই বসার ঘরের সোফায় বসে থাকা পরিচিত এক মুখ চোখে পড়ল। মিরাব, এলিশার মামাতো বোন, তবে সম্পর্কটা অনেক গভীর, আপন বোনের মতো। গায়ের ওপর হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। এসে গেছে চুন্নি। এলিশা মুখ ভেঙচি কাটল। মিরাব তাকিয়ে বলল, ভেঙচি কাটিস না, বুঝবি পরে। এলিশা কাঁধ ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করে তার মাকে বলল। মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সোফি, হাতে সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট, চোখে মুখে উদ্বেগ। খেয়ে যাবি তো নাকি? এলিশা তাড়াহুড়ো করে মাথা নাড়ল, এখন খেতে পারবো না মা, দেরি হয়ে যাবে ভার্সিটিতে যেতে। কিন্তু সোফি কি আর এত সহজে মেয়েকে ছাড়বেন? মুখে গাম্ভীর্যতা এনে বললেন, না না না, কিছু না খেয়ে বের হতে দিব না। সকালবেলায় খালি পেটে রাস্তায় বের হওয়া ভালো না এলি। এলিশা নিরুপায় হয়ে সোফার ধারে বসে তাড়াতাড়ি স্যান্ডউইচ মুখে পুরে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, তবুও মায়ের তৃপ্তি মেয়েকে অন্তত কিছু খাইয়ে বের করতে পারলেন। বাড়ির বাইরে বের হয়েই এলিশা দেখল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর, মিরাবের বড় ভাই। এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে, চোখে সানগ্লাস। এলিশা দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো ভাইয়া, অনেক লেট হয়ে গেছে। স্বামীর ভ্রু কুঁচকে বলে উঠল, তুই প্রতিদিনই দেরি করিস, এটা নতুন কিছু না।
এলিশা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল। কি করব বলো, ঘুম যে ছাড়ে না আমায়। সামির হেসে মাথা নাড়ল, গাড়ির দরজা খুলে দিল। দুজনেই গাড়িতে উঠে পড়ল। লাইব্রেরির ভেতর নীরবতা, কেবল পাতাগুলো উল্টানের মৃদু শব্দ, মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বড় বড় বইয়ের তাকগুলো চারপাশ ঘিরে রেখেছে, আর কোণের জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলো কণাগুলোকে ঝিলমিল করাচ্ছিল। এলিশা কোণের টেবিলে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু চোখ বইয়ের অক্ষরে নয়, মনের ভেতরে আরেকটা গল্প চলছিল। হঠাৎ সে মাথা নিচু করে লাজুক হাসি দিয়ে ফিসফিস করে বলল, ইয়ে লড়কা হায় আল্লাহ। বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে, যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায়। তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে তাকালো। এত শরম পাচ্ছিস কেন তুই? আরশান ভাইয়া কি স্বপ্নে তোকে কিস করেছে? এলিশা গলা নামিয়ে বলল। মেহুল, তোর উল্টাপাল্টা ভাবনা বাদ দে প্লিজ। মেহুল একটু হেসে চেয়ার হেলান দিল। উল্টাপাল্টা ভাবনা নাকি? তাহলে তুই এভাবে লাল নীল হয়ে যাচ্ছিস কেন? বই পড়ছিস নাকি দিবাস্বপ্ন দেখছিস? এলিশা হালকা চেপে রাখা হাসি নিয়ে চোখ নামিয়ে বলল। আরশোলা, সরি, আরশান ভাইয়ার কথা ভাবলেই আমার গাল লাল হয়ে যায়, কি করব আমি? মেহুল ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আলিশা, কি? তুই কি একটু বেশি করছিস না? এলিশা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল। না রে, আমি সত্যি বলছি। মেহুল কপাল কুঁচকে আরও কৌতূহলী হল। তা আজকে স্বপ্নে কি দেখেছিস? এলিশা তার কথা কেটে দিয়ে হঠাৎ ফিসফিস করে বলল। জানি শুনি আমার চর মেরেছে। মেহুল বিস্মিত হয়ে চেয়ারের সামনে ঝুঁকল। কি? হ্যাঁ, সম্ভবত আমাদের প্রথম দেখাই উনি আমাকে চর মারবেন। মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে ফেলল। ভালো করে স্কিন কেয়ার করিস, চরের দাগটা যেন আমি দেখতে পাই। এলিশা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিয়েছে। তুই আমার বন্ধু না। মেহুল হেসে বই বন্ধ করে বলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আর বলবো না। এলিশা মুচকি হেসে আবার বইয়ের দিকে তাকালো, কিন্তু পাতার অক্ষরগুলো এবারও ঝাপসা হয়ে গেল। মনের ভেতর তখনও আরশানের ঝাপসা মুখ ভাসছে, চোখের পাতা ভারী হয়ে এলো। তারপরেই মনটা অদ্ভুতভাবে ভার হয়ে গেল তার। 10 বছর, হ্যাঁ, পুরো 10 বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি। সময়টা এত লম্বা হয়ে গেছে যে তার মুখটা এখন মনে পড়ার কথা নয়। তবুও কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে। যতই চেষ্টা করুক স্পষ্ট করে মনে পড়তে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না, সব ধোয়ার মতো মিলিয়ে যায়। কিন্তু একটা জিনিস আজও হারায়নি, সেই চেইন যেটা আরশান তাকে পরিয়ে দিয়েছিল 10 বছর আগে, তাদের বিয়ের দিন। চেইনটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে অনুভব করল, সময় যতই কেটে যাক না কেন কিছু স্মৃতি হৃদয়ের ভেতর ঠিকই জায়গা করে নেয়। আরশানের দেওয়া এই ছোট্ট উপহারটাই তার কাছে সেই অদেখা ভুলে যাওয়া মুখের সঙ্গে একমাত্র টিকে থাকার সেতুবন্ধন। লাইব্রেরির ভেতরে দুপুরের নীরবতা, জানালা দিয়ে ছড়িয়ে পড়া রোদ এক একটা বইয়ের মলাটে সোনালি আভা ফেলছে। শেলফের গায়ে গায়ে সাজানো মোটা পাতলা রঙিন ফ্যাকাশে কত বই, কোনোটা যে শত বছরের পুরনো, কোনটা যে আবার একেবারে নতুন। এই নীরবতার মাঝে মেহুলের চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে এলিশা কি যেন করছে। এই মেয়ে এত মন দিয়ে শেলফের সামনে দাঁড়িয়ে হাত নাচাচ্ছে যে মনে হচ্ছে বইয়ের সাথেই কথা বলছে। মেহুল ভ্রু কুঁচকালো, ধীরে ধীরে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল। এই, তুই কি করছিস? এলিশা হঠাৎ ঘুরে তাকালো, চোখে দুষ্টমির ছিলিক। আমি দেখছি আরশান ভাইয়া কতটুকু লম্বা হয়েছে। এই কথা বলেই সে এক হাত মাথার ওপরে তুলল। এতটুকু? মুহূর্তের মধ্যে তার মুখে এক চিলতে হাসি ফুটল। তারপর আবার সে হাতটা আরও উঁচু করল, গলা টেনে বলল। না না, এর চেয়ে আর একটু, এতটুকু। মেহুলের ধৈর্য ফুরিয়ে গেল, তার কণ্ঠে বিরক্তি ভরে উঠল। তোর এসব বন্ধ কর এলি। এলিশা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো সেলফের ওপর ঠেস দিয়ে বলল। আমাকে কি ওনার সাথে বানাবে? মেহুল অবাক হয়ে বলল। এসব কি কথা বলছিস? কেন মানাবে না তোকে? পরীর মতো দেখতে তুই, এত লক্ষ্মী মেয়ে, আর তুই বলছিস তোকে মানাবে না? আর এসব কথা বলবি না, বলে দিলাম। এলিশা মাথা নাড়ল। মেহুল বলল। আচ্ছা চল, এবার বেরিয়ে যাই, অনেক বইয়ের গন্ধ খেয়ে ফুসফুস ভারী হয়ে যাচ্ছে। এলিশা হেসে মাথা নেড়ে বলল। হ্যাঁ চল।
দুজনেই ধীরে ধীরে লাইব্রেরির শান্ত পরিবেশ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। চোখ কুঁচকে কয়েক পা হাঁটতেই সামনে খোলা মাঠটা দেখা গেল। হালকা বাতাস বইছে, কিন্তু মাঠের মাঝখানে শান্তি রেশমাত্র নেই। কারণ ওদের ক্লাসমেট এরিক এক ছেলেকে ধাক্কা দিচ্ছে আর ছেলেটা বাঁচার জন্য হাত তুলে কিছু বলার চেষ্টা করছে। এরিকের চোখ মুখ লাল, শার্টের কলার টেনে ধরা, আর মুখে সেই চেনা রাগী ভাব। তার কাছে সে যা করেছে সেটাই যেন একমাত্র সঠিক কাজ। মেহুল এক মুহূর্ত দাঁড়িয়ে দেখে ভ্রু উঁচু করল, তারপর হালকা গলায় বলল, হাফ লেডিসটার আসলে মাথার তারই ছিঁড়া। মেহুলের কথায় এলিশা মুখ টিপে হাসল। এরিক অবশ্য ওদের উপস্থিতি খেয়ালই করল না। সে পুরো মনোযোগ দিয়ে ছেলেটাকে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একটা ছেলে আসলো এলিশার কাছে। ছেলেটা হাতে ভাঁজ করা কাগজ, কথা না বাড়িয়ে সে কাগজটা এগিয়ে দিল। এলিশা ভ্রু কুঁচকে কাগজটা হাতে নিল। এগুলোর মানে কি? কে দিয়েছে? ছেলেটা কোনো কথা না বলে হাত তুলে ইশারা করলো। সামনের দিকে তাকিয়ে থাকা এক ছেলেকে দেখিয়ে দিল। এলিশা সরু চোখ করে তাকালো। ওই ছেলেটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কেমন নাজুক। এলিশা বিরক্ত মুখে নিঃশ্বাস ছাড়ল। আবার এই ছেলেটা? মেহুল তখনই এগিয়ে এসে এলিশার হাত থেকে কাগজটা টেনে নিল। এই হাফ লেডিস টু কি দিল? নতুন মার্কেটিং নাকি? এলিশা কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি জানি, তুই খুলে দেখ। মেহুল হাসি চেপে কাগজটা খুলে পড়া শুরু করলো। তুমি আমি মিললে হবে ঝালমুড়ি, তুমি না বললে আমি খাবো গরুর ভুঁড়ি, তুমি আমার চায়ের বিস্কুট, না বললে করব হার্ট ব্রেকের শ্যুট, তুমি যদি বলো হ্যাঁ আমি দেব মিষ্টি, না বললে আমি হব দুঃখের ফটোকপি। শেষ লাইন পড়া শেষ হতেই মেহুল পেট চেপে ধরে হেসে উঠল। সিরিয়াসলি এটা লাভ লেটার? কবি সাহেবের তো ডাব্বা ছাপানো দরকার। এলিশা এক হাতে কপাল চাপড়ে বিরক্তকর স্বরে বলল। হায় আল্লাহ, এগুলো কি কোনোদিনও বন্ধ হবে না? ওরা হাসতে হাসতে আর লেটার নিয়ে মজা করতে করতে মাঠের পাশের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম যাওয়ার পরই এলিশার চোখে পড়ল গেটের বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর। মেহুলও স্বামীরকে দেখে মুখ বাঁকালো। নে, শুধু এই বান্দারি আসার বাকি ছিল। এলিশা গভীর নিঃশ্বাস ফেলল, চোখ সরু করে বলল, আজকে আমি যাব না। মেহুল ভ্রু নাচালো। কেন? সামির ভাইয়া তো প্রতিদিন তোকে নিয়ে যায়। এলিশা চটপট ফিসফিস করে বলল, চল কোথাও থেকে ঘুরে আসি, আজকে যেতে ইচ্ছে করছে না। মেহুল অবাক হয়ে বলল, তুই কি পাগল নাকি? তোর মা যদি পরে জানতে পারে? এলিশা দুষ্টু হাসি দিয়ে তার হাত ধরে বলল, তখন মাকে সামনে নিব, তুই এখন চুপ করে আমার সাথে আয়। ওরা দুজনেই চারপাশে তাকিয়ে নিল। স্বামীর ফোনে এতটাই ডুবে যে ওদের দিকে নজরই পড়ল না। এই সুযোগ এলিশা মেহুলকে টেনে একপাশে সরু গলি দিয়ে হাঁটা দিল। পেছন ফিরে একবার দেখল স্বামীর এখনও গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতেই পারল না ওরা যে উধাও হয়ে গেছে। গলি দিয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতেই দুজন এসে পড়ল চেরি ব্লসমেসের পথের কাছে। হালকা গোলাপি আর সাদা রঙের ফুলগুলো যেন আকাশ থেকে মেঘের টুকরো নেমে এসেছে। গাছের ডালে ডালে ঝুলে আছে অসংখ্য নরম পাপড়ি। বাতাস বইলেই পাপড়িগুলো আলতো করে ঝরে পড়ছে। মেহুল ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে লাগলো, আর এলিশা মাথা উঁচু করে আকাশ ছোঁয়া ফুলের দিকে তাকিয়ে রইল। দুজনে একটু হাসি ঠাট্টা করে ফুলের নিচে হাঁটাহাঁটি করলো, কিছু সেলফিও তুলল। কিছুক্ষণ পর মেহুল ফোনে একটা কল পেল। আমি বাড়ি যাচ্ছি, ফোন এসেছে, তুই চলে যাস, বাই। এলিশা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ যা, আমি তাহলে বাসে করে বাড়ি চলে যাব। মেহুল বিদায় জানিয়ে চলে গেল, আর এলিশা একা দাঁড়িয়ে থাকলো চেরি ব্লসমের পথে। কয়েক মুহূর্ত চুপচাপ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ উপভোগ করল। তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। হঠাৎ দূরে চোখে পড়ল বাসটা। আল্লাহ, বাসটা তো চলে যাচ্ছে। না না না, এভাবে বাস মিস করা যাবে না। এলিশা হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর যেতেই বুঝলো হাঁটা দিয়ে আর হবে না, পুরো দৌড়াতে হবে। দৌড় শুরু করতেই ঠান্ডা বাতাস চুল উড়িয়ে দিল। তার চুল পুরোপুরি কালো না, সূর্যের আলোয় কিছুটা লালচে আভা বেরিয়ে আসে। দৌড়ানোর কারণে গাল লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে। ওরে হতচ্ছাড়া, আমার নিয়ে যাবে। এলিশা চিৎকার করে বলল। এই বিদেশের মাটিতে বাংলার শব্দ হঠাৎ কানে ধাক্কা দিল বাতাসের ভেতরে দাঁড়িয়ে থাকা আরশানের। সে মাথা ঘুরিয়ে তাকালো।
কাচের জানালার ওপরে দেখল একটা মেয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। তার চুল বাতাসে উড়ছে, কোটের ফাঁক দিয়ে স্কার্ফ দেখা যাচ্ছে, তুলতুলে গাল দুটো কেমন লাল হয়ে গেছে, ঠোঁট কামড়ে যেন হাওয়া গিলতে গিলতে দৌড়ে এগিয়ে আসছে। দরজাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আরশান দ্রুত উঠে দাঁড়ালো। এক হাত দিয়ে দরজার পাশে শক্ত করে ধরে রাখল, আর অন্য হাতটা সামনে বাড়িয়ে দিয়ে বলল, হাতটা ধরো। এলিশা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে সেই হাতটা ধরা পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নেমে এলো। কারো অপরিচিত হলেও সেই মুহূর্তে তার মনে ভরসা এলো। অপরিচিত এক ছেলে এমনভাবে ধরেছে যেন সে এক মুহূর্তের জন্য হাত ফসকে যাবে না। এলিশা ছেলেটার হাত ধরল, ঠান্ডায় জমে যাওয়া আঙ্গুলে হালকা উষ্ণতা পেল। আরশান একটানে তাকে ভেতরে টেনে নিল। দরজাটা তাদের পেছনে ঠাস করে বন্ধ হয়ে গেল। এলিশা নিঃশ্বাস নিতে নিতে তাকালো সামনের ছেলেটার দিকে। গভীর চোয়াল, বাদামি চোখগুলো কেমন শান্ত। থ্যাঙ্কস। নিঃশ্বাস সামলে এলিশা বলল। আরশান কিছু বলল না, শুধু স্থিরভাবে তাকিয়ে রইল। চোখে কোনো বিরক্তি নেই, আবার উষ্ণতাও নেই, শুধু মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। এলিশা বুঝে উঠতে পারল না ছেলেটা রাগী নাকি চুপচাপ স্বভাবের। মুহূর্তের দ্বিধায় মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। বাসের ভেতরটা শান্ত, কোথাও মোবাইলের আলো, কেউ বা হেডফোন কানে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে, আবার কেউ গভীর ঘুমে হেলান দিয়ে বসে আছে সিটে। জানালার বাইরে ঝাপসা আলোয় ভেসে যাচ্ছে বড় বড় বিল্ডিং আর গাড়ির ভিড়। এলিশা ওরফে সাজ আর আরশান দুজনেই দাঁড়িয়ে আছে। তখন হঠাৎই সামনে থেকে ধাক্কা লাগে। ভিড়ের চাপে সাজ পুরোপুরি ভারসাম্য হারিয়ে সরাসরি গিয়ে পড়ল আরশানের বুকের ওপর। সাজের চুলের ঘ্রাণে এক ঝটকায় ভরে উঠল আরশানের নিঃশ্বাস। সাজও চমকে উঠল, নিজের অবস্থা বুঝে দ্রুত সরে দাঁড়ালো। আরশানের ভ্রু কুঁচকে গেল, মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সাজ কুণ্ঠিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আরশানের বুকের সাদা শার্টে লালচে দাগ লেগে আছে। কাছে তাকিয়ে বুঝল ওটা আসলে তার ঠোঁটের লিপস্টিকের দাগ। সাজের বুক ধরফর করতে লাগলো। লজ্জা, অস্থির আর অপরাধবোধ মিলে কি করবে বুঝে উঠতে পারল না। দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট রুমাল বের করলো। সরি, আমি আমি ইচ্ছে করে করিনি। সাজ কাপা হাতে রুমাল দিয়ে শার্টটা মুছতে গেল, কিন্তু মুহূর্তেই আরশানের শক্ত হাত তার কবজি চেপে ধরল। গলায় বিরক্তি ভরা কণ্ঠে ভেসে এলো, লাগবে না। সাজ হকচকিয়ে গেল, তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল। বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছে করে করিনি। আরশানের ঠোঁট শক্ত হয়ে গেল। মাথার ভেতর বারবার একটাই কথা ভাসছিল, কেন যে আজকে এই বাসে উঠতে এলো। বললাম না লাগবে না। সাজ নিঃশব্দে হাত সরিয়ে নিল, মুখটা লাল হয়ে উঠল লজ্জা আর অস্বস্তিতে। বাস তখনও তার নিয়মে চলছিল, কিন্তু দুজনের মাঝে নীরবতা আরও ভারী হয়ে উঠল। সাজ মাথা নিচু করে রুমালটা আবার ব্যাগে ভাঁজ করে রাখল। বাইরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু নিজের মনের ভেতরের অস্থিরতা আড়াল করতে পারছিল না। আরশান তখন ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করলো, তারপর বিরক্ত মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। ওপরের হ্যান্ডেল ধরতে হাত বাড়ালো। ঠিক তখন বাসটা হঠাৎ একটা বড় ঝাঁকুনি খেল। ভিড়ের চাপে আরশান ভারসাম্য হারিয়ে তার হাত গিয়ে লাগলো সোজা সাজের গালে। ঠাস করে হালকা শব্দ হলো। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল, চোখ মুখে বিস্ময় আর অস্বস্তি। আপনি আমায় চড় মারলেন? কথাটা শোনার পর চারপাশের যাত্রীরা একসাথে ঘুরে তাকালো। কানে কানে গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুজন লোক দাঁড়িয়ে এগিয়ে এলো আরশানের দিকে। একজন গম্ভীর মুখে বলল, তুই মেয়েটাকে মারলি কেন? শরীরে এত তেজ। বাসের আরেকজনও চোখ রাঙাল। মেয়েদের উপর হাত তোলা, তাই না? দাঁড়া, আজকে তোকে শিক্ষা দিই। আরশান হালকা চোখ কুঁচকে তাদের দিকে তাকালো, মুখে বিরক্তি ফুটে উঠল। আমি মারিনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কিন্তু তাতে কি? আশেপাশের কয়েকজন আবার হাসাহাসি শুরু করলো। এখন আবার ভালো ছেলে সাজছে, দেখো। পুলিশ ডাকবো নাকি? পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। মানুষজন ফিসফিস করছে, কেউ আবার মোবাইল তুলে ভিডিও করতে চাইছে। আরশান গভীর একটা নিঃশ্বাস ফেলল, মনে মনে নিজেকেই দোষ দিল। কেন যে আজ সে পাবলিক বাসে উঠতে গেল? একটার পর একটা ঝামেলা হচ্ছেই। যদি আগে জানতো এমন ঝামেলা হবে, তাহলে হাঁটতেও রাজি ছিল সে। তারপর ঠান্ডা স্বরে আরশান বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি কি করব না করব এটা তোকে বলে করতে হবে? তখন সবাই একসাথে তাকালো সাজের দিকে। যে ছেলেটা একটু আগে ঝাঁপিয়ে পড়েছিল সে চোখ কুঁচকে বলল, গার্লফ্রেন্ড?
আরশান ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তার শার্টের বুকের দিকটা দেখালো। সাদা কাপড়ে স্পষ্ট লিপস্টিকের দাগ। প্রমাণ চাইলে দেখ। সাজ স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো গোল হয়ে গেল। মনে মনে বলল, বলে কি এলো গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিল। আমি তো জীবনে কোনোদিনও দেখিনি এই লোককে। কি অবলীলা, কি দৃঢ়তার সাথে লোকটা বলে দিল আমি নাকি তার গার্লফ্রেন্ড। হ্যাঁ, সাজ কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটা কতটা ঠান্ডা মাথায় মুহূর্তে পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে দিল। সাজ দাঁতে দাঁত চেপে বলল, এই আপনি মিথ্যে কেন বলেন? আরশান এবার সাজের দিকে তাকালো। রাগে মুখটা ফুলে আছে সাজের। আরশান সামান্য ঝুঁকে এলো, এতটাই কাছে যে সাজের কানে গরম নিঃশ্বাস এসে লাগলো। তোমার জন্য আমি ঝামেলায় পড়ব, সেটাকে আমি বসে বসে দেখব? ভুলে যাও না, এটা তোমার জন্য হয়েছে, তাই চুপচাপ মেনে নাও, নাহলে সোজা এখান থেকে ফেলে দেবো। মাইন্ডেড। সাজ বিড়বিড় করে বলল। নির্লজ্জ লোক। রাগে ফুঁসতে ফুঁসতে সাজ তাকিয়ে রইল আরশানের দিকে। বুকের ভেতরটা দপদপ করছে। মনে হচ্ছিল যদি পারত এখানেই এই মানুষটার মুখে চর কষাতো। তখন বাসটা হালকা ব্রেক কষতেই থামল। মুহূর্তের মধ্যে যাত্রীরা ধাক্কাধাক্কি করে নামতে শুরু করলো। সাজ দ্রুত ভিড় ঠেলে নেমে গেল। তার ভ্রু কুঁচকে আছে, চোখে এখনো রাগ জমে আছে। ঠোঁট কামড়ে হাঁটতে হাঁটতে সে নিজের পথে চলে গেল। আরশানও নামল, কিন্তু ওর ভঙ্গিতে সে আগের মতোই নির্বিকার ভাব। সামনের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। একবারও চোখ ঘুরিয়ে দেখলো না আশেপাশে কে আছে। দুজন দুদিকে এগিয়ে গেল। শ্বাস ডানে মোড় নিল, আরশান বাম দিকে। পেছন ফিরে কেউ কাউকে আর দেখল না। আরশান বিরক্ত মুখে অফিসে ঢুকলো। জরুরি একটা ফাইল ওর ঘরে থেকে গিয়েছিল, সেটাই আনতে গিয়ে বাসে উঠতে বাধ্য হয়েছিল। অথচ বাসের সেই ঘটনা তার মেজাজ আরও খারাপ করে দিল। অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো নির্ভান আর জাইরান দুজন আরাম করে বসে আছে। টেবিলে কফি, ল্যাপটপ খোলা। নির্ভান আরশানের দিকে চোখ কুঁচকে ওর শার্টের দিকে তাকিয়ে বলল, ও রে শালা, তুই তলে তলে টেম্পু চালাস, অথচ আমাদের কিছু বলিস না। আরশান চোখ ঘুরালো, বিরক্ত হয়ে বলল। চুপ কর তো, মাথা খারাপ করিস না। জাইরান শার্টের বুকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই দাগটা কিসের রেশান? ফুলে আছিস কেন? কার সাথে প্রেম করছিস? নির্ভান বলল, বল, আমরা কিন্তু তোর পুরনো বন্ধু। লুকোনো প্রেমের গল্প জানার অধিকার আমাদের আছে। আরশান কফির মগে চোখ রাখল, ঠোঁটে এক চিলতে বিরক্তি মেশানো হাসি একে ধীরে বলল, যদি প্রেমই করতাম এতদিনে 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। নির্ভান আর জাইরান একসাথে দুজনেই হেসে উঠল। মিথ্যে বলিস না শান, ওই লিপস্টিকের দাগটা কিভাবে এলো তাহলে? আরশান ঠোঁট কামড়ে চুপ করে রইল কিছুক্ষণ। মনে পড়ল বাসের সেই মেয়েটার মুখ, তার চোখের রাগ, ঠোঁটে চাপা প্রতিবাদ। মুহূর্তের জন্য মুখটা ভেসে উঠতেই মাথা আরও গরম হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, আজব একটা ঝামেলায় পড়েছিলাম, ব্যাস। জাইরান ভ্রু কুঁচকাল। ঝামেলা মানে? কোন মেয়ে জড়িত? আরশান কটমট করে তাকালো ওদের দিকে। একটা দাগ দেখে এত তদন্ত শুরু করেছিস কেন? আরশান বিরক্ত মুখে চেয়ার টেনে বসল। ল্যাপটপের দিকে চোখ রাখলেও মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছে বাসের ঝামেলাটা। শার্টের বুকের কাছে দাগটা আরও অস্থির করে তুলছে। নির্ভান আবার পাশ থেকে খোঁচা দিল। শান, এত সিরিয়াস কেন? আরশান চোখ পাকালো। কফির মগটা জোরে টেবিলে নামিয়ে রেখে বলল, আমাকে একটা শার্ট এনে দে, আমার জন্য হয়তো মিটিংটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জাইরান চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। ওরে বাবা, তোর এত তাড়াহুড়া? দাগটা ঢাকতেই নাকি এত চিন্তা? আরশান দাঁড়িয়ে গেল, এবার কণ্ঠে ধৈর্যহীনতা স্পষ্ট। জাইরান, আমি সিরিয়াস, আমার কেবিন থেকে নতুন একটা শার্ট এনে দে, এই অবস্থা আমি ক্লায়েন্ট মিটিংয়ে যেতে পারবো না। এখন বুঝি কেবিন থেকে শার্ট এনে উদ্ধার করতে হবে? আরশান গম্ভীর চোখে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ, যে মুহূর্তেই চুপ হয়ে গেল। জাইরান এবার শান্ত গলায় বলল, ঠিক আছে, তোর কেবিনে গিয়ে শার্ট নিয়ে আসছি, কিন্তু শান, সিরিয়াসলি বলতো ব্যাপারটা আসলে কি? বলেছি তো একটা ঝামেলা আছে, ব্যাস, বাড়তি কিছু না। নির্ভান তখন বলল, এই, তুই ভুলে গেছিস মনে হয়, ওর বেবি বউ আছে তো। নির্ভানের কথা শুনে আরশানের হাত একদম থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। চোখের সামনে ভেসে উঠল ছোট্ট একটা মুখ। এখন কেমন আছে? চোখ নামিয়ে বড় কাচের গ্লাসের দিকে তাকিয়ে রইল আরশান। গ্লাসের শস্য জলে নিজের মুখের ক্লান্ত প্রতিচ্ছবি দেখল।
ঠোঁট নাড়ল আস্তে আস্তে। ওকে স্পর্শের চাইতে এক নজর দেখার তৃষ্ণায় আমার মন বেশি ব্যাকুল করে তোলে। অফিসের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। নির্ভান আর জাইরান দুজনেই একে অপরের দিকে তাকালো। আরশানের চোখে সেই গভীর শূন্যতা। ওরা নতুন নয়, অনেকবারই দেখেছে। জাইরান মৃদু গলায় বলল, কেন বলতে গেলি? জানিস তো, এটা ভাবতে গেলেই ওর মুড অফ হয়ে থাকে। পরিস্থিতি হালকা করতে জাইরান কাঁধে হাত রেখে বলল, চল শান, মিটিংটা শেষ করতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। আরশান ধীরে দীর্ঘশ্বাস ফেলল। চল। সাজ রাস্তা ধরে হাঁটছে। বাস থেকে নামার পর মন খারাপটা কেটে যায়নি, তাই চোখে মুখে এখনও অস্থিরতা। হঠাৎ সামনের খোলা জায়গায় কয়েকটা ছোট বাচ্চাকে খেলতে দেখে থেমে গেল। বাচ্চারা গোল হয়ে বসে মার্বেল খেলছে, কেউ বা আবার লাফঝাপ করছে। সাজ হালকা হাসল। কিছুক্ষণ তাদের সাথে সেও খেলা করলো। হাসতে হাসতে নিজের অজান্তেই মনটা হালকা হয়ে গেল। সময় কখন কেটে গেল টেরও পেল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। চারপাশে আলো আঁধারির খেলা। তখন ফোনটা হাতে নিয়ে অন করতেই দেখলো অসংখ্য মিসড কল। আগেই ফোনটা অফ করে রেখেছিল সে। এতগুলো মিসড কল দেখে সাজের বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি আগে ফোন দিল বাড়িতে। ওপাশ থেকে সফির তীক্ষ্ণ উৎকণ্ঠিত গলার স্বর ভেসে এলো, কোথায় আছিস এলিশা? স্বামীর তোকে ভার্সিটিতে পায়নি, না বলে কোথায় গেলি? সাজ হকচকিয়ে গেল। মিথ্যা বলার মতো অবস্থা নেই। হালকা গলায় উত্তর দিল, আমি আসছি মা। তাড়াতাড়ি আয় মা, স্বামীর এখন পুলিশ স্টেশনে। ভাইয়া পুলিশ স্টেশনে কেন? তোকে খুঁজতে গিয়ে তখন একটা ছেলের সাথে ঝগড়া লেগে গেছে, সাথে আবার মীরা, ফিয়ন্সে জায়রান আর তার বন্ধুরাও আছে। সাজ কেঁপে উঠল। কি এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে? তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না মা, আসছি আমি। ফোনটা কেটে সাজ অস্থির হয়ে পড়ল। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সামির ভাইয়া পুলিশ স্টেশনে কেন? আর ভার্সিটিতে কি এমন ঘটলো যে কারণে সেখানে যেতে হলো? আর জাইরান ভাইয়াও কেন সেখানে? অজানা আশঙ্কায় বুক ধকধক করতে লাগলো সাজের। সে এবার হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। সামির যেভাবে বর্ণনা দিয়েছিল, সাজের মনে হলো ওটা নিশ্চিত এরিক। এরিক নাম শুনলেই বিরক্তি আসে সাজের। ভীষণ বাজে স্বভাবের, অহেতুক সবাইকে উত্ত্যক্ত করা ওর নেশা। কোথায় কার কি দুর্বল জায়গা সেটা ধরতে পারলেই কটাক্ষ করে বসবে। সাজ জানে এরিক মোটেও ভালো কিছু করবে না। আর সব সমস্যা শুরু হলো তখনই, সামির যখন সাজকে পাচ্ছিল না। তখন সে এরিককে বলেছিল। সাজের নাম শুনে এরিক বাজে কথা শুরু করে দেয়। তার এই অশ্লীল ইঙ্গিত আর খোঁচা মারায় স্বামীর রাগ সামলাতে না পেরে আচমকায় ঘুষি মেরে বসে এরিকের মুখে। আর সঙ্গে সঙ্গে এরিক তার সঙ্গীদের ডাকল। পরিস্থিতি তখন ঘোলাটে। তখন মিটিং শেষে জাইরানরা বের হয়েছিল। তাদের সামনে ব্যাপারটা আরও খারাপ রূপ নিল। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। এরপর সবাই থানায় যেতে বাধ্য হলো। ড্রয়িং রুমে চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউই জোরে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মুখের ভাঁজে বোঝা যাচ্ছে কিছু একটা অশান্তি জমে আছে। সামিরের বাবা স্যামুয়েল সাহেব সোফার এক কোণে গম্ভীর মুখে বসে আছেন। তার চোখ মুখে স্পষ্ট রাগ আর হতাশা। মুখ শক্ত হয়ে আছে, গলার শিরা ফুলে উঠেছে। পাশে বসা হেলেনা, সামিরের মা, উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছেন। সাজের মা সফিও একপাশে চেয়ারে সোজা হয়ে বসে আছেন। তার মুখেও এক ধরনের অস্বস্তি আর চিন্তার ছাপ। 2 তলার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সাজ। ওর বুকের ভেতর কেমন ধকধক করছে। নিচের আলো আঁধারি ঘরে বসে থাকা মানুষগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না। সব কিছু তো ওর জন্যই হয়েছে। সামিউল সাহেব কর্কশ কণ্ঠে কথা শুরু করলেন। তুই ওই ছেলেটার সাথে লাগতে গেলি কেন সামির? নিজে গিয়ে তো পুলিশ স্টেশনে নাম লিখেছিস, তার উপর আবার জাইরান তোর জন্য ঝামেলায় পড়লো। লোকজন এখন আমাকে কি বলবে? আমার মান সম্মান আর থাকলো না। সামির চেয়ারের ধারে বসেছিল, কিন্তু বাবার কথা শুনে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তি আর অস্বস্তি মিলেমিশে আছে। আমি কি বলেছিলাম ওদের ওখানে আসতে বাবা? আর ওই বাজে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? ওরা সীমা ছাড়িয়েছে, তাই আমি সহ্য করিনি। কথাগুলো বের হতেই সাজের বুক কেঁপে উঠল। ও জানে সামির যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু ঘটনা এমনভাবে বাঁক নিয়েছে যে এখন দোষ সব সামিরের ঘাড়েই এসে পড়বে।
হেলেনা মামি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন তার ছেলে রাগী, কিন্তু এই রাগ একদিন তাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। সামির বাবা, তুই বুঝতে পারছিস না, এই শহরে আমাদের একটা নাম আছে। তুই যদি বারবার এমন ঝামেলায় জড়িয়ে পড়িস, মানুষ আমাদের কি চোখে দেখবে? একের পর এক ঝামেলা, লোকজন তো এই নিয়ে হাসাহাসি করবে। সামির তখন আর শোনার মতো অবস্থায় নেই, তার ভেতর আগুন জ্বলছে। সবাই শুধু আমার দোষ দেখছো। বলেই সে রাগে চেয়ারে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। সামিউল সাহেব বিরক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে তারপর গম্ভীর স্বরে বললেন, ছেলেকে বোঝাও হেলেনা, আর যেন আমি এসব না দেখি। আমার সহ্য শক্তি ফুরিয়ে আসছে। ওপরে দাঁড়িয়ে সব শুনল সাজ। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। স্বামীরকে ও চেনে, রাগী জেদি, কিন্তু মনের ভেতরটা নরম। বড় ভাইয়ার মতো ওকে সবসময় আগলে রাখে। সাজ ধীরে ধীরে নিজের রুমে চলে এলো। রুমটা আধো অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। সে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবু ঘুম নেই। বুকের ভেতর নানা রকম চিন্তার ঢেউ খেলছে। তার আঙ্গুল অন্যমনস্কভাবে গলার কাছে থাকা চেইনটা স্পর্শ করল। ধীরে ধীরে সে ফিসফিস করে বলল, আপনার আর আমার আবার দেখা হোক, এই অপেক্ষার প্রহর শেষ হোক। কখনো কখনো সাজের মনে হয় সে যেন এখানে পুরোপুরি নিজের নয়। মনের মধ্যে অজান্তেই ভেসে উঠল পুরনো দিনের স্মৃতি, সেই জায়গাটা যে এখনও তার ভেতর বেঁচে আছে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের খুব মনে পড়ে তার। তখন সাজ ছোট ছিল, কিছু না বুঝলেও একটা টান তাকে টেনে রাখত সেই জায়গার সাথে। আর যখন একটু বড় হলো, বুঝতে শিখল, প্রশ্ন করতে শিখল, তখনই তার মায়ের কাছে জিজ্ঞেস করত। মায়ের চোখের ভেতর তখন কিছু অদ্ভুত ঝড় বইতে দেখেছিল সে, কিন্তু স্বাস্থ্য থেমে যায়নি। বারবার জেদ করে বলেছে, চলো না মা, আমরা ফিরে যাই বিড়িতে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের কাছে যেতে খুব মন চায় আমার। তখনই সফি হঠাৎ রেগে যেতেন। ফুফিদের নাম শুনলেই মায়ের চোখ লাল হয়ে উঠত, ঠোঁট শক্ত হয়ে যেত। কেন এমন হয় তা কখনো বুঝতে পারেনি সাজ। বহুবার প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু কঠিন দৃষ্টি আর নীরবতা। সাজ একবার শুধু প্রশ্ন করেনি, অনেকবার চেষ্টা করেছে বাংলাদেশে ফেরার। লুকিয়ে লুকিয়ে সে প্ল্যান করেছিল কোনোভাবে টিকিট কিনবে, চলে যাবে, কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় বাধা পাসপোর্ট। ওর পাসপোর্ট সবসময় মায়ের কাছে তালাবদ্ধ থাকে, সে কারণেই আর যাওয়া হয়নি। তবে একদিন সে অবশ্যই যাবে, নিজেকে যে কথা দিয়েছে। ভাবতে ভাবতে সাজের দু চোখ ভিজে এলো। ঠান্ডা বাতাস গাল বেয়ে নেমে যাওয়া অশ্রু শুকিয়ে দিলেও বুকের ভেতরের ব্যথাটা শুকলো না। রাত নেমেছে, কানাডার বসন্তের ঠান্ডা হাওয়ায় রাস্তাগুলো কুয়াশার মতো ধোয়াটে। রেড লাইটের আলোয় ফুটপাতে নরম সবুজ পাতার ছায়া তুলছে। হালকা বাতাসে ম্যাপল পাতাগুলো ঝরে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে আছে নির্ভান, কানে হেডফোন, গলায় গলা ফাটানো সুর। সে গানকে একেবারে নিজের মতো করে বাজিয়ে তুলছে, যেন চারপাশটা তার কনসার্ট। মাঝে মাঝে তাল মিলিয়ে আঙ্গুল দিয়ে তালে তাল বাজাচ্ছে নিজের শরীরেই। তবুও তার ভেতর উদ্দাম খুশি। পাশে দাঁড়িয়ে আরশান বাইকের সিটের ওপর বসে ফোনে গেমস খেলছে। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। গেমে বারবার হারতে হারতে ধৈর্য শেষ হয়ে আসছে। নির্ভানের বেসুরে গলা তার মেজাজ আরও খারাপ করে তুলছে। চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলে উঠল, তোর মুখটা চুপ রাখবি? মাথা ধরছে আমার। নির্ভান হেডফোন নামিয়ে চোরা হাসি দিয়ে তাকালো আরশানের দিকে। আসলে তোর সব কিছুতেই তো বিরক্তি। গান গাইলে বিরক্তি, খেললে বিরক্তি, শ্বাস নিলেও বিরক্তি। তখন পাশের বড় ফুলের দোকানের কাছে দরজা ঠেলে বের হয়ে এলো জাইরান, তার হাতে একগুচ্ছ ফুল। মিরাবের সাথে দেখা করতে যাবে, এটা একটু পরই। নির্ভান দুষ্টমি ভরা চোখে তাকিয়ে হেসে বলে উঠল, তুই তো ছক্কা মেরে দিলে জাইরন, আমাদের কি তোর চোখে পড়ে না? কয়দিন পর তো বিয়েই করে ফেলবি। জাইরান নেমে একবার ওদের দিকে তাকালো, ঠোঁটে হাসি। আমি কি তোদের বেঁধে রেখেছি নাকি? পছন্দ হলে তোরাও বিয়ে করে নে। নির্ভান দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে হালকা আক্ষেপ মেশানো স্বর। আজ পর্যন্ত কাউকে পেলাম না রে ভাই, কেউ যদি একটু চোখে পড়তো। ওর কথায় আরশান আর জাইরান হেসে ফেলে। হাসিটা নির্ভানের বুকের ভেতর আরও খোঁচা দেয়। আরশান বাইক স্টার্ট দিতে দিতে বলল, তুই এখন যা ভাই, আমার গিয়ে কোনো লাভ নেই। কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না।
নির্বাণ ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ, তো রোমান্স থেকে আমার বুক আরও চলবে। তুই যা ভাই, শান্ত চল, আমরা বের হয়ে যাই। জাইরান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। নির্বাণ আরশানের বাইকের পিছনে উঠে বসল। রাতের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। বাইক এগোতেই রাস্তার আলো একে একে পেছনে মিলিয়ে যাচ্ছিল। নির্বাণ আবার হেডফোনটা কানে গুজল। আরশান হ্যান্ডেল ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, হাত সরা নির্ভন, ঠিকমতো বসতে পারিস না নাকি? পড়ে গেলে দুজনকে হাসপাতালে যেতে হবে। কিন্তু নির্বাণ যেন ওর কথা শুনছেই না। চিৎকার করে গান চালিয়ে যাচ্ছে, শরীর দুলিয়ে দুলিয়ে গাইছে। বাইক খানিকটা দুলে উঠতেই আরশান চেঁচিয়ে বলল, শালা, তুই নিজে মরবি, সাথে আমাকেও মারবি। গান গাইতে হলে অন্তত সোজা হয়ে বস। কানাডার আকাশটা নীলচে অন্ধকারে ঢাকা। চারপাশে কমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে। মাঝে মাঝে দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরের ম্যাপল গাছের পাতাগুলো নড়ছে। সাজ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ঠান্ডা হাওয়ায় চুলগুলো উড়ছে। হঠাৎ সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামল। সাজ হাসল। এসে গেছে। ভেতর থেকে শুয়ে থাকা মিরাব শুনল। সে আধো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই জানলে কি করে? সাজ দুষ্টমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। মিরাব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জাইরানের মেসেজ। মেসেজ খুলতেই চোখের কোণে হাসি খেলে গেল। খুব সাধারণ একটা লাইন, তবু হৃদয়কে নড়বড়ে করে দেওয়ার মতো। আমি নিচে এসে গেছি জান। মিরাবের বুক কেমন দুলে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াহুড়া করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারা একবার দেখে নিল, তারপর ছুটে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়েছিল জাইরান, তার সাদা টিউলিপ ফুল। কানাডার বসন্তে টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছাতেই দেখা গেল জাইরান দাঁড়িয়ে আছে। মিরাব এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, ফুল কেন, তোমার পছন্দ হয়নি জান? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বেবি। মিরাব ফুল হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনল। স্বামীরের কুকুরটা, ছোট্ট চঞ্চল সাদা বাদামি রঙের কুকুর। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়। টম যেন সাজের কথা বুঝতে পারল। খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড়ে গেল। সাজ এবার নিজের ফ্রুটির দিকে তাকালো। ফ্রুটি ছোট্ট খাঁচায় বসে বাদাম চিবুচ্ছিল। সাজ হাসি মুখে ফিসফিস করে বলল, তুইও যা ফ্রুটি, আজ একটু মজা হবে। ফ্রুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুকিয়ে পড়ল একপাশে, ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জাইরানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। জাইরান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটাও মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। মিরাব অপ্রস্তুত হয়ে গেল। আরে না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় ফ্রুটি হুট করে মিরাবের কাঁধের ওপর লাফ দিল। মিরাব ভয়ে চিৎকার করে উঠল। আও ফ্রুটি! সাজ লুকানো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানে গেল। জাইরান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই এলিশা, এদিকে এসো। সাজ দূরের ছায়া থেকে বেরিয়ে এলো, হাতে ফ্রুটিকে ধরে আছে। মুখে তার আগের মতোই দুষ্টু হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকে ট্রিটের কথা ভুলবে না ভাইয়া। আপনার পকেট কিন্তু হালকা হবেই। জাইরান হাসল। আমার পকেট খালি করা এত সহজ না। সেটা কালকেই বুঝবেন ভাইয়া। তুমি একেবারে ছোট্ট ঝড়। ঠিক ধরেছেন। মীরা বিরক্ত ভরা স্বরে বলল, আর একটু যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা! নিজের বোনই আমায় সাপোর্ট করলো না। জাইরান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকে ট্রিট আমি সামলে নেব। হ্যাঁ, আপনাকেই তো সামলে নিতে হবে ভাইয়া। সাজের কথায় দুজনেই হাসল। সাজ আজ সাদা ড্রেসটা পরেছে, হালকা নরম কাপড়, হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতার কিনারায় ছোট্ট ছোট্ট মুক্তোর মতো বোতাম ঝুলে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই, একপাশে ওড়নাটা হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল।
মুখে অতিরিক্ত সাজসজ্জা নেই। মেহুলও সাজগোজ সেরে বের হলো। তার গায়ের ওপর গোলাপি ড্রেস পরেছে। ফ্লোরার কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। মীরাবও প্রস্তুত। গোল্ডেন কালারের ড্রেস পরেছে, গোল্ডেন ড্রেসের সাথে সিল্কের ওড়না। তিনজনই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরের আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জাইরান, নিরফান আর আরশান। সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনের রাস্তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনের গাড়ির হুডের ওপর বসে আছে ছেলেটা। ফর্সা মুখ কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্সের শার্ট, সামনের দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসভাবে ঝুলছে একটা কালো সানগ্লাস। তার হাতের আঙ্গুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশের কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে কপালে পড়ছে, আর সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, মনে মনে বলল, মুখটা খুব চেনা চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়েই সাজের মনে পড়ল। বাসের সেই বিরক্তিকর ছেলেটা না? সাজের ভ্রু কুঁচকে উঠল সাথে সাথে। আবার এই লোক? মনে মনে বিরক্তি উগরে দিল সাজ। দুনিয়ায় এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকে জায়রান ভাইয়ার বন্ধু হতে হলো? সেদিন বাসে ওর আচরণে যে বিরক্ত জমেছিল, আজ আবার নতুন করে সেটা মাথাচাড়া দিয়ে উঠল। এখন তো আমাদের বারবার দেখা হবে। নির্ভান গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকাল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমেই চোখ আটকালো সামনের গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটা চলাফেরায় মিষ্টি চঞ্চলতা। নির্ভান হালকা হাসল, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করল। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকাল গায়া। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তা কাকে দেখে মনে ঘন্টা বেজে উঠল? নির্ভান চোখ না সরিয়ে মাথার সামনের দিকে ইশারা করল। তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, তবে তার দৃষ্টি গিয়ে পড়ল সাদা ড্রেস পরা মেয়েটার ওপর। কিন্তু মেয়েটার মুখটা দেখে আরশানের চোখ কুঁচকে গেল। কিছুদিন আগের বিরক্তকর ঘটনার স্মৃতি ভেসে উঠল আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার, দুনিয়া তো ছোট না। ওরা আসতেই জাইরান, নিরফান আর আরশানের দিকে তাকিয়ে বলল, আমার শালিকাদের সাবধানে নিয়ে যাবে। নির্ভান সঙ্গে সঙ্গেই ঠোঁটে দুষ্টমি হাসি ফুটিয়ে উত্তর দিল, চিন্তা করিস না বন্ধু, সুন্দর মতো ট্রেনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভ্রু উঁচু করল। আপনাদেরও চিন্তা নেই, একটা হাড্ডিও আস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তেই চারপাশে হাসি রোল পড়ে গেল। নির্ভান মজা করে বুকে হাত দিয়ে বলল, হাই আল্লাহ, তোর শালিকাদের থেকে বাঁচতে আমাদের নাকি সিকিউরিটি দরকার। সাজ মুখ গম্ভীর করে রেখেছে, ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই। দুজনের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা কেউ কাউকে দেখাতে চায় না। জাইরান আর মিরাব আলাদা করে এক গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট হতেই সাজ, মেহুল, নির্ভান আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্ভান আর আরশান সামনে বসল, পিছনের ছিটে সাজ আর মেহুল বসল। গাড়ি কানাডার রাস্তায় ছুটছে। চারপাশে সিমসাম সবুজ ঘাসে মোড়া লন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ। হালকা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল। পিছন থেকে মেহুল বলল, ভাইয়া, সামনে একটা স্কুল আছে, একটু থামবেন প্লিজ। আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপল। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনের মাঠে কিছু বাচ্চা ছুটোছুটি করছে, কেউ বল খেলছে, কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামল, গেটের ভেতরে ঢুকে গেল। একটু পর নির্ভান ছিটে হেলান দিয়ে বলল, আমি আসছি। আরশান ভ্রু কুঁচকে বলল, তুই আবার কোথায় যাবে? আমি 1 নম্বর পেয়েছি। কথা শেষ করেই দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্ভানের কথাটা শুনে হঠাৎ মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো সামনের আয়নার দিকে। কাচের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি, আর ঠিক সেই সময়ে সাজও তাকিয়েছিল ওদিকে। কিন্তু সেই নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণে দুজনে অস্বস্তি লুকোলো, চোখ সরিয়ে নিল। আরশান সামনের রাস্তার দিকে তাকালো, আর সাজ জানালার বাইরে তাকিয়ে পড়ল, যেন কিছুই হয়নি।
এর মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণে যে অস্বস্তির ভেতর ছিল সেটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল গাড়ির ভেতর ওর আরশানের সঙ্গে সেই অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল। মেহুল ফিরে আসতে সেটা কেটে গেল। কিছুক্ষণ পর নির্ভানও গাড়িতে এসে বসল। গাড়ি আবার চলতে শুরু করলো। ক্লাসের ঘন্টা বাজতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো। করিডর ভরে উঠল হইচই আর কথাবার্তায়। সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। করিডোরের একপাশে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার মাথায় এখনও ব্যান্ডেজ বাঁধা। কদিন আগের সেই মার খাওয়ার দাগ স্পষ্ট বোঝা যায়। কিন্তু সাজের অবাক লাগে, এই লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই, বরং চোখ দুটো আরও ভয়ঙ্কর, আরও তীক্ষ্ণ হয়ে আছে। এরিক একদৃষ্টে তাকিয়ে আছে সাজের দিকে। সাজের একটু গা শিরশির করে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। এই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে, গা জ্বালা করে আমার। হ্যাঁ, মনে মনে ভাবল সাজ। তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে প্রকাশ করল না। তারা দুজন করিডোরের ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছে। তখন হঠাৎই পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহুল তার হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। পিছনে দাঁড়িয়ে এরিক, মুখে ঘৃণ হাসি। সাজের রাগ উঠল। ঠোঁট কামড়ে থমকে না থেকে সে সরাসরি বলে ফেলল, শালার কাউয়া, তুই দেখে চলতে পারিস না নাকি? বাংলা ভাষা এরিক বোঝে না, তবে তার চোখ মুখ দেখে বোঝা গেল যে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয়। কপাল কুঁচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁত চেপে ইংরেজিতে বলল, তোকে তো আমি পরে দেখে নিব, এমন শিক্ষা দিব তোকে তুই নড়তেই পারবি না। সাজের মেরুদণ্ডে ভয়ের হালকা হিমস্রোত বয়ে গেল। এরিকের চোখে অদ্ভুত এক ঝিলিক। হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে সে। করিডোরের হইচইয়ের মাঝেও মুহূর্তটায় সাজ আর এরিকের মধ্যে অস্বস্তিকর টানটান অবস্থা তৈরি হলো। মেহুল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করল, তার কাঁধে হাত রেখে বলল, এলি চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এই পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি, উল্টো আরও উগ্র হয়ে গেছে। সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো। স্কুলের গেটের বাইরে হালকা ভিড়। ছুটির ঘন্টা বাজতেই ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে। কারো হাতে বইয়ের ব্যাগ, কারো হাতে টিফিন বক্স, আবার কেউ মা বাবার হাত ধরে খিলখিল করে হাসছে। গেটের পাশে দাঁড়িয়ে আছে নির্ভান আর আরশান। সেদিন মেহুল যেই স্কুলে গিয়েছিল, সে আজ ইচ্ছে করেই আরশানকে নিয়ে এসেছিল এখানে মেহুল তার ছোট ভাই নিকোর সাথে দেখা করছিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে। গলগাল লাল ফর্সা মুখ, চোখে মুখে দুষ্ট ঝিলিক, ব্যাগ কাঁধে ঝুলছে। সাথে সাথেই চেনা লাগলো। ওই যে, ও তো মেহু আর ছোট ভাই। নির্ভান দ্রুত এগিয়ে গেল ছেলেটার দিকে, গিয়েই হেসে বলল, হাই শালাবাবু। ছেলেটা হাঁটা থামিয়ে তাকালো নির্ভানের দিকে, চোখে মুখে বিরক্তির ছাপ। নির্ভানের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কিছু উত্তর দেবে, কিন্তু প্রত্যাশার উল্টো হলো। ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট কুঁচকে বলল, রাবিশ। কয়েক সেকেন্ডের জন্য ও একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না এত ছোট্ট একটা ছেলে তাকে রাবিশ বলছে। কি বললি? নির্ভানের ভ্রু কুঁচকে গেল, চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ছেলেটা একটুও ভয় পেল না। নির্ভানের মুখে ব্যাগটা সামলে আবার হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। ওদের দেখে আরশান হাসল। তো কি মনে হয় পছন্দ হয়নি? একটু পর ছেলেটা নির্ভানের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎই হাত উঠিয়ে মিডল ফিঙ্গার দেখালো। কোনো কথা না বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। নির্ভান একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ডে, তারপর হঠাৎ চিৎকার করে উঠল, দেখেছিস এই বিচ্ছুগত বাজি? চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, পরে জেনে নিবি। নির্ভান গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, পরে জেনে নেব ঠিকই। তবে এখন মনে হচ্ছে মেহুলার ভাই মানে একেবারে ছোটখাটো হিলান হবে। ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছে। ভিড়ে গাদাগাদি অবস্থা। চারপাশে শপিং ব্যাগ, হাতে লোকজনের কোলাহল। কাছের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ঘন্টার শব্দ বাজছে, মাঝে মাঝে হালকা দুলুনি দিচ্ছে ট্রামটা। সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান, সাজ, নির্ভান আর মেহুল। প্রত্যেকের হাতে শপিং ব্যাগ।
ওরা সবাই শহরের শপিং মলে ঢু মেরে ফিরেছে। জাইরান আর মিরাবকে ইচ্ছে করেই অন্য বগিতে পাঠানো হয়েছিল, যাতে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে। কিন্তু এদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তিতে নেই। জায়গা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তার লম্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছা সত্ত্বেও ঠেকে যাচ্ছে। সাজ প্রথমে কিছু বলল না, চোখ তুলে দেখল লোকটা একদম ওর গা ঘেঁষে বসে আছে। মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে। শেষমেশ ওর ধৈর্য ভাঙল। আপনার কি শরম করছে না? এভাবে গা লেগে বসেছেন কেন? আপনি দূরে যান। আরশান ভ্রু কুঁচকালো, ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তুমি ভাবছো আমি খুব মজা পাচ্ছি নাকি? আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে চিপকে বসার। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাজ এক ঝলক তাকিয়ে আবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল জানলার দিকে। ওর বুক ধরফর করছে। চারপাশের লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ট্রামটা ধাক্কা খেয়ে থামল, ঘন্টা বাজল, সবাই নামতে শুরু করলো। মেহুল উঠে দাঁড়ালো, শপিং ব্যাগ কাঁধে তুলে নিল। পিছনে সাজও ধীরে ধীরে উঠল নামার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে বিপত্তি ঘটল। সাজ উঠে দাঁড়াতে যাবে এমন সময় ধপ করে আবার বসে গেল সিটে, কারণ আরশান অজান্তেই বসেছিল তার লম্বা ওড়নার ওপর। চারপাশের কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো। সাজের মুখ লজ্জায় মুহূর্তেই লাল হয়ে গেল। মনে হলো মাটি ফুঁড়ে যদি ভেতরে চলে যেতে পারত সে। সাজ অসহায়ের মতো নিজের ওড়না টানতে লাগলো। আরশান বুঝতে পেরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্বস্তি ও তার চোখে মুখে স্পষ্ট। কিছু বলবে কিনা বুঝতে পারছিল না। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। সে কোনো কথা না বলেই নেমে গেল ট্রাম থেকে। নির্ভানও তার পিছু পিছু গেল। এদিকে মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে কুটিকুটি হচ্ছে। আরেকটু হলেই তুই ওনার কোলে বসে পড়তি এলি। মেহুল। মিরাব আর জাইরানের বিয়ে সম্পূর্ণ হয়েছে। চারদিকে আলোক সজ্জায় সাজানো, ফুলের মালার গন্ধে পরিবেশ আরও মোহময় হয়ে উঠেছে। সবাই বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। বিদায় জানাতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব চারপাশে ভিড় করেছে। একটু দূরে দাঁড়িয়ে আছে আরশান আর নির্ফান। দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে। ওদের পাশে সাজ আর মেহুল। সবার চোখেই আনন্দ আর আবেগের ছাপ। নির্ভান তখন নরম গলায় বলল, তোমাদের আজকে অনেক প্রিটি লাগছে। আরশান মুখ ঘুরিয়ে নিচু গলায় বিড়বিড় করে বলল, চুন্নি লাগছে। কথাটা এত আস্তে বলল যে মনে হলো শুধু বাতাসই শুনল। কিন্তু দুর্ভাগ্য, ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সাজও শুনে ফেলল। চোখের কোণে দুষ্ট ঝিলিক খেয়ে গেল, তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। মনে মনে ঠিক করে নিয়ে বলল, পরে মজা বুঝিয়ে দেব জনাব আপনাকে। এদিকে জাইরান আর মিরাব গাড়িতে উঠেছে। বিদায়ের সময়ের আবেগঘন মুহূর্ত চলছে। এই সুযোগেই সাজ নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করল। তার হাই হিলের ধারালো অংশটা দিয়ে আরশানের পায়ের ওপর বেশ জোরে চাপ দিল। ব্যথায় মুখ কুঁচকে গেল আরশানের। সে তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে রগে চোখ বড় করে সাজের দিকে তাকালো। দেখে চলতে পারো না নাকি? কিন্তু সাজ একটুও বিচলিত হলো না। ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি ইচ্ছে করেই দিয়েছি। আরশান মুহূর্তের জন্য থমকে গেল, কপাল কুঁচকে তাকিয়ে বলল, ইচ্ছে করে? সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ভেবে দেখুন তো আপনি কি দোষ করেছেন। আরশান ভ্রু কুঁচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করল। তেমন কিছু তো ওর মনে পড়ছে না। আমি তো এমন কিছু করিনি। মুখে সেটা প্রকাশ করতেই সাজা মুচকি হেসে ধীরে ধীরে পিছন ফিরল। আসলে নিজের দোষ কেউ দেখে না। কথাটা ছুড়ে দিয়ে সাজ ভিড়ের মধ্যে দিয়ে চলে গেল। এখন মনটা হালকা হলো সাজের। এদিকে আরশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনও সে কিছুই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেলল সে। চারপাশে মানুষের ভিড়, শব্দ, কোলাহলে জায়গাটা ভরে আছে। মেহুল ছোট ছোট পা ফেলে এদিক ওদিক ছুটোছুটি করছে। চোখে একরাশ দুশ্চিন্তা, গলায় উৎকণ্ঠার চাপা সুর। নিকো, নিকো, কোথায় গেলি? মেহুলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ওর ছোট ভাইটা কোথায় উধাও হয়ে গেল। মানুষের ভিড়ের মধ্যে ছোট্ট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। অন্যদিকে নির্ভানও মেহুলকে খুঁজছে। নির্ভান ঠিক সামনে তাকিয়ে হাঁটছিল, তাই খেয়াল করেনি পায়ের কাছেই নিচে মাটিতে কেউ বসে আছে। ছোট্ট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে জুতোর ফিতা বেঁধে চলছে। ওর ছোট্ট হাতের আঙ্গুলগুলো বারবার ফিতাটা সোজা করছে, আবার গেট দিতে গিয়ে গুলিয়ে ফেলছে। তখনই নির্ভানের পা সামান্য ছুঁয়ে গেল নিকোর গায়ে। নিকো কেঁপে উঠে মাথা উঁচু করে বলল, রাবিশ, দেখে চলতে পারিস না নাকি?
নির্বাণ চমকে নিচে তাকালো, খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টিতে দেখল। আরে তুমি আমার ছোট ভাই, শালাবাবু দেখছি এখানে বসে আছেন, তাহলে বোন কোথায়? নিকো কোনো ভ্রুক্ষেপ না করে তেজ দেখিয়ে বলল। আমার বোনকে দিয়ে কি করবি? নির্বাণ স্তব্ধ হয়ে গেল। এমন দাপুটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে। কপালটা কুঁচকে উঠল। শালা, এইটুকু ছেলে, তেজ কিছু কম না। ঠিক তখনই দূর থেকে শোনা গেল এক চেনা ডাক। নিকো! মেহুল দৌড়ে আসছে, শ্বাস হাঁপিয়ে উঠেছে। ভাইকে সামনে দেখে বুক ভরে উঠল। নিকো সুযোগ বুঝে মাটিতে বসেই হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল। চোখ মুছে নাক ছিটকাচ্ছে, যেন ভীষণ কষ্ট পেয়েছে। মেহুল কাছে এসে হুড়মুড় করে ছোট্ট ভাইকে জড়িয়ে ধরল। কি হয়েছে নিকো? কান্না করছিস কেন? নিকো তখন হাউমাউ করে কেঁদে উঠল। আপু, এই লোকটা আমাকে মেরেছে। মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্বাণের দিকে। আপনি এতটুকু ছেলের ওপর হাত তুলেছেন? নির্বাণ এক পা এগিয়ে এসে বলল। মেহুল, বিশ্বাস করো, আমি ওকে ছুঁইনি, মারার তো প্রশ্নই ওঠে না। মেহুল কিছু না বলে নির্বাণের চোখে চোখ রেখেই শক্ত স্বরে বলল। চল নিকো। নিকো কান্নার ভান করতে করতে বোনের হাত ধরে এগোলো, কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎ মাথা ঘুরিয়ে নির্বাণের দিকে তাকালো। ছোট্ট মুখে কুটিল হাসি ফুটে উঠল। নির্বাণ তখনও হতভম্ব হয়ে তাকিয়ে রইল।